নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, অপারেশন সিন্দুর এই নিয়ে অনেক চর্চা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে ভারত এই যুদ্ধবিরতি করে তারা একটা ব্যাকফুটে চলে গেছে এবং ভারতের যেই সুযোগ ছিল একটা, সেই সুযোগটা তারা প্রপারলি কাজে লাগাতে পারেনি এবং আমি নিজেও বলেছিলাম। কিন্তু দিন দিন যতই সময় যাচ্ছে বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এইখানে ভারত কেম আউট মানে ভেরি মাচ উইনিং। দর্শক, এই খণ্ডযুদ্ধের প্রথম যেই ক্যাজুয়ালিটি ছিল সেটা ছিল ট্রুথ, সত্য। কারণ সত্যটা কি তখন আর মানুষ জানতে পারছিল না, কারণ আমরা দেখেছি যে পাকিস্তান গৌরহভাবে নানান উদ্ভট দাবি করে যাচ্ছিল যে তারা ভারতের 5টা যুদ্ধ বিমান ফেলে দিয়েছে, তার মধ্যে 3টা রাফালে, এবং তারা বলেছে যে তারা হাইপারসনিক মিসাইল ব্যবহার করেছে, চায়নার হাইপারসনিক মিসাইল, অথচ পাকিস্তানের কাছে সেই হাইপারসনিক মিসাইল নাই। দে ডোন্ট হ্যাভ ইট। যেই জিনিসটা নাই সেই জিনিসটা তারা হামলা করেছে। কিন্তু এগুলি পাকিস্তানি জনগণ এবং আমাদের বাংলাদেশের মমিনরা ভালোই গিলেছে। তারপরে আমরা দেখেছি যে তারা বলেছে যে ভারতের বিমান স্বাভাবিকভাবেই, তারপরে অন্যান্য হামলাও তারা প্রতিহত করেছে। অথচ প্রাথমিক যেই হামলা 20টি টার্গেটে 9টি এলাকায় ভারত যেই হামলাটা করেছিল তা সম্পূর্ণভাবে প্রত্যেকটা হামলা পুঙ্খানুপুঙ্খভাবে আঘাত করেছে ইন্টেন্ডেড টার্গেটে। অর্থাৎ পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একদম টোটালি ডেসিমিনেটেড, এটাকে টোটালি নিউট্রালাইজড করা হয়েছিল। পাকিস্তানের আকাশ ছিল মুক্ত। তো এই জিনিসগুলি এই জন্যই বলছি যে প্রথমেই যুদ্ধের প্রথম যেই ক্যাজুয়ালিটি সেটা ছিল ট্রুথ, সত্যটা প্রথমেই পরাজিত হয়েছে। আর প্রথমে যেই যুদ্ধের যেই প্রথম জয়টা সেটা হলো মিসইনফরমেশন, অর্থাৎ ট্রুথ ডিস্টর্শন। ট্রুথকে, সত্যকে আড়াল করে মিথ্যার যেই ব্যাসাতি ছড়ানো হয়েছে সেই মিথ্যাটাই প্রাথমিকভাবে জয়ী হয়েছিল। তো যাই হোক, এই জিনিসগুলি আমরা আস্তে আস্তে জানতেছি এবং গতকাল আমরা দেখেছি যে যুদ্ধ চলাকালীন ভারত তারা খুবই প্রফেশনালিজম মেনটেন করেছে। তারা পলিটিশিয়ানদেরকে ব্রিফিংয়ে দেয়নি। জনগণ প্রফেশনালরা যারা সোলজার, লেফটেন্যান্ট কর্নেল কুরেশি, সুফিয়া কুরেশি এবং ভূমিকা উইং কমান্ডার, তারা লিড নিয়েছে। কিন্তু আমরা দেখেছি পাকিস্তানের এটা তো যুদ্ধ না, সামরিকদের চাইতে বরং রাজনীতিটা খেলা হয়েছে বেশি। আমরা দেখেছি প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাকি সবাই তারা বলা শুরু করেছে যে আমরা যোগ্য জবাব দিয়েছি, আমরা হ্যান করেছি, ত্যান করেছি। সো দেয়ার ওয়াজ এ প্রথম আমি বলবো ইনফরমেশনটাই উইন করেছিল আর কি শুরুতে। তো এর পরিপ্রেক্ষিতে গতকাল যখন আমরা দেখলাম যে ভারতীয় সেনাবাহিনীর তরফে একটি ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে, সেইখানে দেখেছি তাদের যেই বক্তব্য, কনক্রিট যেই বক্তব্যগুলি, সেটা হলো শতাধিক সন্ত্রাসবাদী খতম হয়েছে, ধ্বংস হয়েছে 9টি জঙ্গি ঘাঁটি। পাকিস্তান এবং কাশ্মীরে, পাকিস্তান কন্ট্রোল যেই কাশ্মীর পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, সেইখানে বেশ কিছু এয়ারবেস, প্রায় 11টি এয়ারবেস তারা ধ্বংস করেছে। এগুলি এক এক করে তারা লিস্ট করেছে। বলেছে যে 9টি জঙ্গি ঘাঁটিতে 100-100রও বেশি জঙ্গি নিধন হয়েছে। এটা ভারত বরাবরই বলতেছিল যে এই যুদ্ধটা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে, এবং আমরা পাকিস্তানের কোনো সামরিক স্থাপনা আঘাত করব না, আমরা পাকিস্তানের কোনো সিভিলিয়ান কোনো জায়গায় আঘাত করব না, আমরা পাকিস্তানের অর্থনৈতিক কোনো জায়গায় আঘাত করব না। দিস ইজ এ টার্গেটেড ক্যাম্পেইন
যে আমরা শুধু জঙ্গিদেরকে হত্যা করব, এবং তারা জঙ্গিদেরকে হত্যা করেছে। প্রায় 100 জনেরও বেশি জঙ্গি সেইখানে মারা গেছে। তো এইটা নিয়ে কথা হয়েছে। পাকিস্তান এবং আমাদের মমিন ভাইরা বলছেন যে এটা আসলে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, মসজিদে আক্রমণ করেছে, তা না হলে 4টা মসজিদে আক্রমণ করে কীভাবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে তারা বুঝতে পারতেছে না যে মসজিদকে ব্যবহার করে এই সন্ত্রাস কায়েম করা হয়েছে, এবং এই সন্ত্রাসী যারা মারা গেছে তারা সকলেই সন্ত্রাসী। সুতরাং তারা যদি মসজিদে আশ্রয় নেয়, বা মসজিদ কর্তৃপক্ষ যদি আশ্রয় দেয়, বা মসজিদ যদি জঙ্গি ঘাঁটি হিসাবে ব্যবহার করা হয়, তাহলে সেই মসজিদকে আক্রমণ করবে না কেন? জাস্ট থিঙ্ক অ্যাবাউট। পাকিস্তানের কথাবার্তায় শুনে মনে হচ্ছে সেই ইরাকের মতো। আপনারা নিশ্চয়ই মনে আছে সাদ্দাম হোসেন বলেছিল যে আমেরিকান সৈন্যরা আসলে এদেরকে ধ্বংস করে ফেলা হবে, অনেক কিছু। কিন্তু দেখা গেল যে আমেরিকান সৈন্যরা যখন ইরাকে ঢুকলো 24 ঘন্টার মধ্যে সব সাফার হয়ে গেছে। তারপরে তারা কি করেছে? তারা ওয়ার অফ অ্যাট্রিশন, জঙ্গিপনা শুরু করেছে। সেটা 3-4 বছর চলেছে। দিস ইজ হোয়াট দে ক্যান ডু। যেটা তারা ভালো পারে সেটা তারা করেছে আমেরিকার বিরুদ্ধে ইরাকে। এরকম এই ভারতের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এই ওয়ার অফ অ্যাট্রিশন, জঙ্গিপনা তারা চালিয়ে যাচ্ছে, এবং ভারত বলছে যে এনাফ ইজ এনাফ, আমরা এটা আর বরদাস্ত করব না। তারপরে ভারতের সেনাবাহিনীর যেই ব্রিফিং, সেখানে তারা আরও বলেছে যে ভারতীয় নৌসেনার এই নৌসেনারা কৌশলগত অবস্থান নিয়েছে শুরু থেকেই। তারা আরব সাগরে তাদের বাহিনী মোতায়েন করেছিল, এবং সন্ত্রাসবাদী হামলার 96 ঘন্টার মধ্যে নৌসেনা আরব সাগরে বেশ কিছু কৌশলগত অবস্থান নেয়। উত্তর আরব সাগরে এমন জায়গায় বাহিনীকে মোতায়েন করা হয়েছিল যেখান থেকে নিজেদের পছন্দ মতো যে কোনো সময়ে করাচি সহ বিভিন্ন স্থানে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনার ক্ষমতা ছিল নৌসেনার। ভারতীয় নৌসেনার কৌশলগত অবস্থানের জন্য পাকিস্তানি নৌসেনাকে প্রতিরক্ষামূলক অবস্থান নিতে হয়েছিল, এবং সেগুলি বেশিরভাগই নিজেদের বন্দর বা উপকূলের কাছাকাছি থাকতে হয়েছিল। অর্থাৎ এইখানেও ভারতের একটা ইনিশিয়েটিভ ছিল, ভারতের আপার হ্যান্ড ছিল। তারপরে সেই ব্রিফিংয়ে বলা হয়েছে জঙ্গি ঘাঁটি ধ্বংস ছিল মূল লক্ষ্য, এবং সাফল্য গোটা বিশ্ব দেখবে। দিস ইজ এ লোডেড কোশ্চেন, যে সাফল্য গোটা বিশ্ব দেখবে। তারা কিন্তু লম্ফজম্প করে বলতেছে না আমরা এই করেছি সেই করেছি। তার মানে দে হ্যাভ ডান সামথিং, যেটা ভেরি কনফিডেন্টলি বলতেছে গোটা বিশ্ব দেখবে। এবং আমরা কিন্তু বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে পাকিস্তানের প্রায় 30 থেকে 32টা যুদ্ধ বিমান তারা যেটা লুকিয়ে রেখেছিল এই পূর্বাঞ্চল থেকে নিয়ে পশ্চিমাঞ্চলে, সেটা কিন্তু এই তাজিকিস্তানের এই একটা এয়ারবেজ, সেখানে ইন্ডিয়ান একটা এয়ারবেজ আছে, সেইখান থেকে আফগানিস্তানের উপর দিয়ে 8টি সুখোই বিমান এসে সেইখানে কিন্তু সেই এয়ারবেজে হামলা করে যেই বিমানগুলি লুকিয়ে রেখেছিল সেগুলি কিন্তু ধ্বংস করে ফেলেছে। তো সেই কারণে আপনারা লক্ষ্য করেছেন যে পাকিস্তান বলেছিল যে আফগানিস্তানে নাকি ভারতীয়রা হামলা করেছে। আসলে ভারতীয়রা হামলা আফগানিস্তানে করেনি, ভারতীয়রা আফগানিস্তানের উপর দিয়ে পাকিস্তানে এসেছিল। এবং আরেকটা সবচাইতে বড় প্রমাণ হলো এই রাওয়ালপিন্ডিতে যখন যেই এয়ার স্ট্রিপে হামলা করা হয়, সেই এয়ার স্ট্রিপ থেকে 3 ঘন্টা আগে অস্ট্রেলিয়ান প্লেয়াররা, যারা এই পাকিস্তানের যেই পিসিএল খেলতে আসছিল আর কি, পিছলা ক্রিকেট খেলতে আসছিল, সেই প্লেয়াররা কিন্তু একটা চার্টার বিমানে করে সেই এয়ার স্ট্রিপ থেকে তাদের দেশে ফেরত গেছে। এবং সেই ঘটনার 3 ঘন্টা পরেই সেইখানে ভারত হামলা করেছে এবং সেটা ধ্বংস হয়ে গেছে। 3 ঘন্টা আগে যদি তারা এই প্লেনটা ওইখানে থাকতো তাহলে এই মানুষগুলি মারা যেত। এবং বাংলাদেশের ক্রিকেটার রিশাদও বলেছে যে পাকিস্তান তাদের এয়ার স্ট্রিপে যে হামলা হয়েছে সেটা গোপন করেছে এবং সেটা তারা পরে জানতে পারছে। তো বুঝতেই পারছেন পাকিস্তান যত কথাই বলুক যে তারা আক্রমণ প্রতিহত করেছে বা তাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, সেটা কিন্তু সত্য না। কারণ এই ট্যাঞ্জিবল যেই তথ্যগুলি এগুলি কিন্তু আসতেছে এবং প্রমাণ হচ্ছে যে পাকিস্তান ওয়াজ হেভিলি ড্যামেজড।
এইখানে। এবং এই কারণেই ভারত বলতেছে যে আমরা যা করেছি সেটা গোটা বিশ্ব দেখবে, সুতরাং দে ডোন্ট ওয়ান্ট টু সে থিংস লাইক, কথা আসতেছে যে পাকিস্তানের পারমাণবিক যেই স্থাপনা সেইখানেও নাকি হামলা করা হয়েছে এবং সেইখানে রেডিয়েশন কিছুটা ছড়িয়ে পড়েছে এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সেইখানে এসে সেটা পরীক্ষা নিরীক্ষা করতেছে যে কী পর্যায়ে আছে। সো এইগুলি ভারত স্বীকার করবে না, বিকজ দিজ আর ক্ল্যান্ডেস্টাইন অপারেশন, এবং তারা অনেক ক্ষেত্রেই বলেছে যে আমরা এগুলি নিয়ে মন্তব্য করব না, কারণ এগুলি হচ্ছে অপারেশনাল সিক্রেসি, কারণ শত্রুপক্ষ তখন আমাদের এই বিষয়গুলি জেনে যাবে। তো এই ক্ষেত্রে তিনি এই সংঘাতের আবহে কোনো রাফাল যুদ্ধ বিমানের ক্ষতি হয়েছে কিনা এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল সেই ব্রিফিংয়ে। ওই প্রশ্নের জবাবে এয়ার মার্শাল ভারতী সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি জানান একটি সংঘর্ষের পরিস্থিতি এবং রাফালও সেটির অঙ্গ। তবে এই অভিযানে জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করা বাহিনীর লক্ষ্য ছিল এবং সেই লক্ষ্যে সাফল্য এসেছে কিনা সেইটা হচ্ছে বিবেচ্য বিষয়। এর ফল গোটা বিশ্ব দেখতে পাবে। রাফাল নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করার কারণও ব্যাখ্যা করেন তিনি। বর্তমান সংঘর্ষের পরিস্থিতিতে এই নিয়ে কোনো মন্তব্য করলে শত্রুপক্ষের সুবিধা হতে পারে, তাই এই নিয়ে কোনো মন্তব্য করতে চাইছেন না। যদিও এই সংঘাতের আবহে ভারতীয় এয়ারফোর্সের সকল পাইলট নিরাপদ রয়েছেন তা স্পষ্ট করেছেন এই এয়ার মার্শাল ভারতী। তিনি স্বীকার করেছেন তারা ব্রিফিংয়ে যে এই সংঘাতে বাহিনীর 5 জনের মৃত্যু হয়েছে এবং ভারত পাকিস্তানের এই সংঘর্ষে ভারতের সশস্ত্র বাহিনীর 5 জনের মৃত্যু হয়েছে তারা স্বীকার করেছেন এবং এটা স্বীকার করেছেন রবিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে ডিজিএমও ঘাই। তো সংঘর্ষ বিরতি নিয়ে পাকিস্তানিকে অনেক আবার বার্তা দিয়েছেন ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল গাই জানান শনিবার দুপুর 3:35 পাকিস্তানের ডিজিএমওর সঙ্গে তার কথা হয়। ওই আলোচনায় উভয় পক্ষই শনিবার বিকাল 5টা থেকে সংঘর্ষ বিরতিতে সম্মত হয়। ডিজিএমও গাই জানান পাকিস্তানের ডিজিএমও এই প্রস্তাব দিয়েছিলেন, অর্থাৎ কে প্রথম বলেছিল, কে প্রথম চেয়েছিল। যুদ্ধবিরতির প্রস্তাবটা কিন্তু প্রথমেই পাকিস্তানের কাছ থেকে এসেছিল। পাকিস্তান একটা ফোন কল রিকোয়েস্ট করেছিল ভারতের ডিজিএমওর কাছে এবং ভারতের ডিজিএমও তখন তাদেরকে ফোন করে তখন কথাবার্তা বলে তারা এই সমঝোতার বিষয়টি ক্লিয়ার করেন এবং ঐক্যমত্যে পৌঁছান যে 5টার পর থেকে তাদের সিজ ফায়ার হবে। তো পাকিস্তানের তরফে হামলার পরেই জবাব দেওয়া হয়েছে। ভারতের সামরিক বাহিনীর তরফে সাংবাদিক বৈঠকে জানানো হয় পাকিস্তানি সেনা বা সীমান্তের ও পারের বাসিন্দাদের সঙ্গে ভারতের কোনো লড়াই নেই। ভারতের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে। যে জঙ্গিদের নিধনের পরিকল্পনা করা হয়েছিল তাদের হত্যা করা হয়েছে, কিন্তু এরপরেও পাকিস্তানের তরফে হামলা করা হয়েছে, সেই কারণেই ভারতকে জবাব দিতে হয়েছে। তো তারপর তারা বলেছে আরও যে আগ্রাসী মনোভাব বরদাস্ত নয়। সাংবাদিক বৈঠকে এয়ার মার্শাল ভারতী জানান জবাবি হামলায় পাকিস্তানের বেশ কিছু সামরিক ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় বাহিনী। এর মধ্যে রয়েছে চাকলালা, রফিকি সহ বেশ কিছু অঞ্চল। পাকিস্তানকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে আগ্রাসী মনোভাবকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এয়ার মার্শাল জানান এই ঘাঁটিগুলিকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার ক্ষমতা ছিল ভারতের, কিন্তু ভারত নিয়ন্ত্রিত এবং পরিমিত জবাব দিয়েছে। তারা দাবি করেছে যে 7 থেকে 10 মের মধ্যে ভারতীয় সেনার জবাবি হামলায় পাকিস্তানি সেনাবাহিনীর প্রায় 35 থেকে 40 জন জওয়ানের মৃত্যু হয়েছে। তারপরে তারা বলেছে যে জিএমও লেফটেন্যান্ট জেনারেল গাই জানান 9 থেকে 10 মের রাতে ভারতীয় আকাশসীমার অভ্যন্তরে ড্রোন এবং পাইলটবিহীন বিমান পাঠানোর চেষ্টা করেছিল পাকিস্তান। সেগুলি দিয়ে ভারতের বেশ কিছু সামরিক গাড়িতে হামলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ওই ড্রোন এবং পাইলটবিহীন বিমানগুলির মধ্যে বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। কিছু আশ্রে পড়লেও সেগুলিতে বড় ক্ষতি এড়ানো গিয়েছে। তারপরে বায়ুসেনার এয়ার মার্শাল একে ভারতী সাংবাদিক বৈঠকে বহাওয়ালপুরের জঙ্গি ঘাঁটি ধ্বংসের দৃশ্য তুলে ধরেন। এর পাশাপাশি মুরিদকের জঙ্গি ঘাঁটিতে হামলার পরবর্তী দৃশ্য প্রকাশ করা হয় সাংবাদিক বৈঠকে।
তিনি ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব গাই জানান, পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে বেশ কিছু জনবহুল গ্রাম এবং গুরুদ্বারের মতো ধর্মীয় স্থানে আঘাত করার চেষ্টা করেছে। তারপরে ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব গাই জানান, 9টি জঙ্গি ঘাঁটিতে হামলায় 100-র বেশি জঙ্গির মৃত্যু হয়েছে। তার মধ্যে রয়েছে ইউসুফ আজহার, ওই মাসুদ আজহারের ভাই, আব্দুল মালিক রাউফ এবং মুদস্সর আহমেদ। নিহত জঙ্গিদের মধ্যে IC 814 অপহরণ এবং পুলওয়ামা হামলায় জড়িত জঙ্গিরাও রয়েছে। তো স্পষ্টভাবেই যে এইখানে জঙ্গি নিধন হয়েছে এবং তারা বলছে যে বিশ্ব এটা দেখবে। তো তারা বলছে যে এই 3 বাহিনীর সাংবাদিক বৈঠকে বলা হয়, অপারেশন সিঁদুর পরিকল্পনার মূল সামরিক লক্ষ্যই ছিল সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত অপরাধী এবং পরিকল্পনাকারীদের শাস্তি দেওয়া এবং জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করা। রবিবার এক স্যান্ডেলে ভারতীয় এয়ারফোর্স লিখেছে, অপারেশন সিন্দুরে নিজের দায়িত্ব সফলভাবে পালন করেছে ভারতীয় এয়ারফোর্স। দেশের স্বার্থে নিখুঁতভাবে পেশাদারিত্বের সঙ্গে সেই কাজ করেছে তারা। সতর্কতা এবং বিচক্ষণতার সঙ্গে সেই অভিযান করা হয়েছে। পোস্টে ভারতীয় এয়ারফোর্স লিখেছে, এই অভিযান চলছে, সময় মতো সেই বিষয়ে তথ্য দেওয়া হবে। জল্পনা এবং ভুয়া তথ্যে কান না দেওয়ার জন্য সকলকে অনুরোধ করেছে IAF। তো এই হলো পরিস্থিতি। আপনারা এখন বুঝে নিন যে এই যে ভারত যে চুপচাপ ছিল, কারণ শূন্য কলসি বাজে বেশি। পাকিস্তানের অবস্থা ছিল একদম টোটালি অরক্ষিত এবং সেটা প্রমাণ হয়েছে এবং এটা দিন দিন, এবং ভারত খুব কনফিডেন্টলি বলছে যে সারা বিশ্ব দেখবে ভারত কি করেছে, এবং সেখানে সংঘর্ষ বিরতি লঙ্ঘন রুখতে কড়া বার্তাও দিয়েছে তারা। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।